আপনি যখন কোনো স্বৈরশাসকের কথা ভাবেন বা বলেন, তখন সবার আগে আপনাদের মাথায় যার নামটি আসে তিনি হলেন অস্ট্রিয়ান চিত্রশিল্পী। এটি সত্য যে হিটলার কয়েক কোটি মানুষকে হত্যা করেছিলেন মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। স্বৈরশাসকদের মধ্যে তিনি একমাত্র ভয়ঙ্কর স্বৈরশাসক ছিলেন, এটি বলা ভুল হবে। এখন হয়তো বা আপনি ভাবতে পারেন, তাহলে আর কে হবে? হয়তো জোসেফ স্ট্যালিন অথবা মাও জেদং। আপনার এই ভাবনাটিও ভুল নয়, কারণ তারাও কয়েক কোটি মানুষকে হত্যা করেছিলেন, কিন্তু তারা কেউই আসল ভয়ঙ্কর স্বৈরশাসকের ধারে কাছেও নেই। আচ্ছা, তাহলে সবার আগে যেটা বোঝা উচিত ছিল তা হলো আসল ভয়ঙ্কর বলতে আসলে কি বোঝানো হয়েছে। সিজনাল ঠান্ডায় প্রতি বছর 5 লাখ মানুষ মারা যায়, কিন্তু কয়েকশো কোটি মানুষ আক্রান্ত হয়। অন্যদিকে ইবোলা ভাইরাসে 15,000 মানুষ মারা যায়, কিন্তু আক্রান্তের সংখ্যা প্রায় 30,000। তাহলে এখানে কোনটা বেশি ভয়ঙ্কর? এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইবোলা যদি ভালো মতন ছড়িয়ে পড়ে তাহলে কত মানুষ মারা যেতে পারত। এখানে সিজনাল ঠান্ডার চেয়ে ইবোলা বেশি ভয়ঙ্কর। উদাহরণ হিসেবে কিং কোবরার কথাই ভাবুন। প্রতি বছর গড়ে 5 জন মানুষ এই সাপের কামড়ে মারা যায়, অন্যদিকে সিঁড়ি থেকে পড়ে মারা যায় 12,000। তাহলে এখানে কোনটা বেশি ভয়ঙ্কর? আমাদের ইতিহাস আমাদেরকে জানাচ্ছে যে হিটলার, স্ট্যালিন ও মাও কত কত মানুষ হত্যা করেছে, কিন্তু আপনি যদি তাদের দেশের জনসংখ্যার হিসেবে ভাবেন তারা কত মানুষ হত্যা করেছিল, তাহলেই বুঝতে পারবেন কে বেশি ভয়ঙ্কর স্বৈরশাসক ছিল। আনুমানিক হিসেবে জানা যায় যে নাৎসিরা প্রায় 1,70,00,000 মানুষ হত্যা করেছিল, আর স্ট্যালিন হত্যা করেছিল প্রায় 2 কোটি। অন্যদিকে মাও হত্যা করেছিল প্রায় 6 কোটির মতন মানুষ। এখন যদি সেই সময় তাদের দেশের জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে দেখা যাবে কত শতাংশ মানুষ তারা হত্যা করেছিলেন। চীনের জনসংখ্যা মাও এর সময় ছিল 72 কোটি 30 লক্ষ। সেই হিসেবে তিনি 8% মানুষ হত্যা করেছিলেন। আর রাশিয়ার জনসংখ্যা ছিল সে সময় 16 কোটি 20 লক্ষ। সেই হিসেবে তিনি হত্যা করেছেন 12%। আর নাৎসি জার্মানির জনসংখ্যা ছিল তখন 7 কোটি 90 লক্ষ। সেই হিসেবে হিটলার হত্যা করেছিলেন প্রায় 21%। তাহলে এখানে হিটলার সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক ছিল। কিন্তু তারপরেও আধুনিক ইতিহাসের এমন এক ব্যক্তি যিনি এই ভয়ঙ্কর সব স্বৈরশাসকদের পিছনে ফেলেছিলেন প্রায় 36% মানুষ হত্যা করে। উনি মানুষ নাকি কোনো কাল্পনিক চরিত্র অথবা কিংবদন্তি কিনা আমরা জানি না, তবে তার নাম হচ্ছে পল পট। তিনি কিভাবে বা হিটলার, স্ট্যালিন ও মাওকে পেছনে ফেলে মানব ইতিহাসের সবচেয়ে বর্বর ভয়ঙ্কর স্বৈরশাসকে রূপান্তরিত হলেন? পল পটের জন্ম হয়েছিল 1925 সালে। তার বাবা মা তার নাম রেখেছিলেন সালসার। যেহেতু তার পরিবার ধনী ছিল, তাই তাকে তারা কম্বোডিয়ার অভিজাত স্কুলে পড়াশোনা করিয়েছেন। পল পট খুব মেধাবী ছাত্র ছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে কারিগরি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে বৃত্তি নিয়ে প্যারিসে যান পল পট। সেখানে ছাত্র থাকাকালেই রাজনীতিতে হাতখড়ি হয়। ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সাথে জড়িয়ে পড়েন তিনি। 1953 সালে পল পট দেশে ফিরে আসেন এবং কমিউনিস্টদের প্রতিনিধি হিসেবে কাজ করতে শুরু করেন নিজ দেশে কম্বোডিয়ায়। ফ্রান্স থেকে ফিরে পল পট কম্বোডিয়ায় ফরাসি সাহিত্যের একজন শিক্ষকের ছদ্মবেশে কমিউনিস্টদের হয়ে কাজ শুরু করেন। তিনি গোপনে তার অনুগত ছাত্রদের বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করতে থাকেন এবং কম্বোডিয়ার বিদ্রোহী কমিউনিস্ট নেতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। সে সময় কম্বোডিয়াতে আলাদা 3টি প্রধান কমিউনিস্ট দলের অস্তিত্ব ছিল, যেগুলোকে একত্রিত করে একটি সমন্বিত কমিউনিস্ট দল গড়ে তোলেন পল পট। অন্য যেসব বামপন্থী দল ছিল সেগুলোকেও এ নতুন দলের সাথে সংযুক্ত করেন তিনি। তার গড়া এ ঐক্যবদ্ধ দলটি খেমারুজ নামে বিশ্ব পরিচিতি লাভ করে। 1963 থেকে 81 সাল পর্যন্ত এই খেমারুজের জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলেন পল পট। সংগঠিত হয়ে আত্মপ্রকাশ করার পরে পল পটের অস্ত্রবিহীন বিশাল খেমারুজ বাহিনী রাজতন্ত্রের বিরুদ্ধে উগ্রভাবে প্রচারণা শুরু করে।
তৎকালীন কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক এতে বিরক্ত হয়ে বামপন্থী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন। সে সময় পালিয়ে গিয়ে পল পট যোগ দেন ভিয়েতনামের সীমান্তের কাছে এক গেরিলা ক্যাম্পে। সেখানে থাকতেই তিনি উত্তর ভিয়েতনাম সরকারের সাথে যোগাযোগ করেন এবং খেমারুচদের শাসনের মূল মন্ত্র নির্ধারণ করেন। বিপত্তি ঘটে 1960 সালের দিকে। এ সময় কিছু কারণে মতের অমিল হওয়ায় পল পট ভিয়েতনামের সহযোগিতার প্রতি আস্থা হারাতে থাকেন এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তিনি এক নতুন রাজনীতিকে পরিণত হন। একজন কমিউনিস্ট নেতা থেকে তিনি হয়ে উঠতে থাকেন একজন স্বৈরশাসক। নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি তার দলকে ঢেলে সাজান। শহুরে শ্রমজীবী মানুষদের নিয়ে গড়া প্রচলিত মার্কসিস্ট সমাজতান্ত্রিক মতবাদকে প্রত্যাখ্যান করে পল পট গ্রামের গরিব কৃষক শ্রেণীকে নিয়ে ভিন্ন ধরনের এক সমাজতান্ত্রিক বিপ্লবের চিন্তা করেন। এই নতুন সমাজতান্ত্রিক ধারণাই কম্বোডিয়ার জনগণের জন্য উপযোগী বলে তার বিশ্বাস ছিল। কিন্তু না, ভিয়েতনাম ও সোভিয়েত ইউনিয়ন তার নীতিতে সমর্থন না দিলেও দেশে বিদেশে ঘটে যাওয়া অনেক ঘটনা খেমারুচদের ক্ষমতা না কমিয়ে বরং বাড়িয়ে দেয়। পল পট তার শাসিত ছোট্ট কৃষি প্রধান অঞ্চলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং ধীরে ধীরে নিজের দলের শক্তি বৃদ্ধি করতে থাকেন। তৎকালীন কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক বামপন্থী দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন না। তিনি কম্বোডিয়ান ডানপন্থী দলকে নির্বাচনে জয়ী করার জন্য বামদের সালসারের খেমারুচ দলে যোগ দেয়। ফলে খেমারুচরা দলে ভারী হতে থাকে। রাজা সিহানুককে উচ্ছেদ করে সেনাবাহিনী দলটির ক্ষমতা দখল করে। সেনাবাহিনী কম্বোডিয়ার ক্ষমতায় এসেই ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন শুরু করে। তারা মার্কিনদের বোমা বর্ষণ বন্ধ করার বদলে তা আরও ত্বরান্বিত করে। সরকারের ভেতরে দুর্নীতি আর দুঃশাসন সীমা ছাড়িয়ে যেতে থাকে। ওদিকে পালিয়ে গিয়ে রাজা সিহানুক গোপনে ক্ষমতা পুনরুদ্ধারের উদ্দেশ্যে খেমারুচদের খেপিয়ে তুলতে থাকেন সেনাবাহিনীর বিরুদ্ধে। রাজার মদত পেয়ে পল পট আত্মগোপন থেকে বেরিয়ে আসেন। রাজা সিহানুকের সাথে মিলে তিনি কম্বোডিয়ার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলেন এবং একটি সুখী ও সংঘবদ্ধ কম্বোডিয়া গড়ার ডাক দেন। 1970 সালে খেমারুচরা কম্বোডিয়ার সীমানা নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। উপরন্তু 1973 সালে সে অঞ্চলে আমেরিকার প্রভাব হ্রাস পেলে খেমারুচরা প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। কম্বোডিয়ার তৎকালীন সামরিক সরকার এত দুর্বল হয়ে পড়েছিল যে তারা খেমারুচদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। 1975 সালের 17 এপ্রিল পল পট খেমারুচদের নিয়ে কম্বোডিয়ার রাজধানী দখল করেন। শুরু হয় অস্থিতিশীল কম্বোডিয়ার ইতিহাসের আরও নৃশংস এক অধ্যায়। পল পট যখন ক্ষমতা দখল করেন তখন দেশের মধ্যে চলা যুদ্ধ আর বিশৃঙ্খলায় ভুগছিল লক্ষ লক্ষ মানুষ। দেশের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রতিটি অঞ্চল অরাজকতায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। কম্বোডিয়ার সেই ভয়ঙ্কর অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছিল পল পটের শাসন আমলে। তিনি ক্ষমতায় এসেই দেশ থেকে সব বিদেশিদের তাড়ানোর নির্দেশ দেন শহর ফাঁকা করার। ডাক্তার, উকিল, সাংবাদিক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের গুলি করে মারা হয়। যারাই খেমারুচদের শাসন ব্যবস্থা সম্পর্কে দ্বিমত পোষণ করেছে তাদেরই নৃশংসভাবে হত্যা করেছে পল পটের বাহিনী। পল পট তার নেতৃত্বে নতুন এক দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কম্বোডিয়া সৃষ্টি করেন, যেখানে আধুনিক সমাজের সব উপাদান বর্জন করে তিনি এক বর্বর শাসনের সূচনা করেন। তিনি তার দেশে ইয়ার জিরো বা 0 বছর ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন তার দেশ 0 বছর থেকে আবার যাত্রা শুরু করবে। তার শাসন আমলে শহরের সকল অ্যাপার্টমেন্ট ফাঁকা করে ফেলা হয়, গাড়িগুলো দুমড়ে মুচড়ে ফেলা হয় এবং লক্ষ লক্ষ মানুষকে শহর ছেড়ে গ্রামে যেতে বাধ্য করা হয়। গ্রামে গিয়ে সকলকে যৌথ কৃষি খামারে অমানসিক পরিশ্রম করতে বাধ্য করা হয়। 12 থেকে 14 ঘন্টা কৃষি খামারে কাজ বাধ্যতামূলক করা হয়। পল পটের গঠিত বাহিনী আঙ্কার দেশ শাসনের প্রধান ভাবাদর্শ ছিল একটি কৃষিভিত্তিক সমাজ গঠন। এই লক্ষ্যে খেমারুচরা এভাবে দেশ পরিচালনা করতে শুরু করে।
খেমারুজদের দলীয় ভাবাদর্শ অনুসারে সকল বিদেশি প্রভাবই খারাপ। তাদের মতে সকল আধুনিক অনুষঙ্গই জাতিকে দুর্বল করে দেয়। তারা বিশ্বাস করত কম্পুচিয়ার মুক্তির একমাত্র পথ নিজস্বতা ও অমানসিক পরিশ্রম। পল পটের দল আঙ্কা তাদের সকল নীতি বন্দুকের মুখে জোর করে বাস্তবায়ন করত। আঙ্কার সদস্যরা ছোট ছোট অপরাধে বা শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হবার কারণেও মানুষকে অমানসিক নির্যাতন করে হত্যা করত। এ দলের 12-14 বছর বয়সী কালো পোশাক পরিহিত যোদ্ধাদের দ্বারাই বেশিরভাগ হত্যা সংগঠিত হতো। তারা মানুষদের মুখে নীল প্লাস্টিকের ব্যাগ গুঁজে দম আটকে অথবা মাটি খোঁড়ার বেলচা দিয়ে কুপিয়ে হত্যা করত। গোলা বারুদের সরবরাহ কম ছিল বলে তাদের হত্যা যজ্ঞের প্রধান পন্থা ছিল পানিতে ডুবিয়ে বা কুপিয়ে হত্যা। পল পটের শাসন আমলে পুরো কম্বোডিয়াতে সৃষ্টি হয়েছিল অসংখ্য গণকবর ও বধ্যভূমি। সে দেশে এখন পর্যন্ত সে সময়ের 20,000 গণকবরের সন্ধান মিলেছে। বিভিন্ন সমীক্ষায় দেখা যায় খেমারুজদের শাসন আমলে মৃতের সংখ্যা ছিল আনুমানিক 22 লক্ষ থেকে 25 লক্ষ, যার প্রায় অর্ধেকই খেমারুজ সেনাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল। অবশ্য সংস্থা ভেদে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন মত আছে। আর সে সময় কম্বোডিয়ার জনসংখ্যা ছিল মাত্র 70 লক্ষ। যদি জনসংখ্যা সে সময়ে চীন, রাশিয়া কিংবা জার্মানির মতন হতো তাহলে আরো না জানি কত মানুষ মারা যেত সে সময়ে। প্রায় 36% মানুষকে হত্যা করে পল পট হয়ে রইলেন ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ভয়ঙ্কর স্বৈরশাসক। 1975 সালের দিকে ভিয়েতনাম আমেরিকান সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সমর্থ হয়। আমেরিকাকে বিদায় করার পরে ভিয়েতনাম 1979 সালের দিকে কম্বোডিয়া আক্রমণ করে। ভিয়েতনামী বাহিনী সে সময় খেমারুজদের ক্ষমতা থেকে সরিয়ে জঙ্গলের ক্যাম্পে আত্মগোপনে যেতে বাধ্য করে। পল পট পালিয়ে যান এবং আত্মগোপন করেন। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ কম্বোডিয়া থেকে পালিয়ে থাইল্যান্ডের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এরই সাথে খেমারুজদের ভয়াবহ শাসন আমলের সমাপ্তি হয়। 1998 সালে খেমারুজরা পল পটকে কম্বোডিয়ান সরকারের কাছে হস্তান্তর করতে সম্মত হয়। সম্ভবত এ কারণে 72 বছর বয়সী খেমারুজদের পরাজিত বন্দী নেতা পল পট আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর পর কম্বোডিয়ার সরকার তার মৃতদেহের ময়না তদন্ত করতে চাইলে খেমারুজরা তাতে বাধা দেয়। তারা পল পটের মৃতদেহ পুড়িয়ে সেই ছাই ছড়িয়ে দেয় উত্তর কম্বোডিয়ার বনাঞ্চলে, যেখানে প্রায় 20 বছর ধরে পল পট তার বাহিনীকে টিকিয়ে রেখেছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় কুখ্যাত এক স্বৈরশাসকের জীবনের আখ্যান।